আলবার্ট আইনস্টাইনের মতে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্নস ইট, হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড পেজ ইট। অর্থাৎ আইনস্টাইন কম্পাউন্ড ইন্টারেস্টকে পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে ডিফাইন করছেন। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু তিনি এই কম্পাউন্ড ইন্টারেস্টকে কেন পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে ডিফাইন করছেন? তার কারণ এই কম্পাউন্ড ইন্টারেস্ট লং টার্মে গিয়ে এক্সপোনেনশিয়ালি গ্রো করে এবং শুরুতে বৃদ্ধির হার খুব সামান্য মনে হলেও একটা সময় গিয়ে এটা এক্সট্রা অর্ডিনারি আউটকাম বা রেজাল্ট আমাদেরকে দেয়। এই বিশেষ প্রিন্সিপালটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল গেনের জন্যই যে অ্যাপ্লিকেবল তা কিন্তু নয়। আমরা যদি এই কম্পাউন্ডিং এফেক্টকে আমাদের লাইফে অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা বিগার ট্রান্সফরমেশন আমাদের মধ্যে দেখতে পাবো। খুব সোজা ভাষায় আমরা যদি প্রত্যেকদিন নিজেদেরকে জাস্ট 1% ইমপ্রুভ করার চেষ্টা করি তাহলে অ্যাট দ্য এন্ড অফ 365 ডেজ আমরা কিন্তু দেখব নিজেদেরকে প্রায় 37.78 টাইমস বা 38 টাইমস নিজেদেরকে ইমপ্রুভ করেছি। 38% ইমপ্রুভমেন্ট নয় কিন্তু 38 টাইমস বা 38 গুণ। ক্যান ইউ ইম্যাজিন কি লেভেলের ট্রান্সফরমেশন আমাদের মধ্যে হতে পারে যদি আমরা প্রত্যেকদিন জাস্ট 1% ইমপ্রুভ করার চেষ্টা করি? আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা যে পরিস্থিতিতে রয়েছি সেখানে প্রত্যেকেই কাট থ্রোট কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কি জানি আমাদের বিগেস্ট কম্পিটিটর কে? ভিডিওটা এখানে পজ করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের জীবনের বিগেস্ট কম্পিটিটর কে। আসলে বাস্তবটা হচ্ছে আমাদের জীবনের বিগেস্ট কম্পিটিটর আমরা নিজেরাই। অর্থাৎ আমার জীবনের বিগেস্ট কম্পিটিটর আমি নিজে। আমরা অলমোস্ট সবাই 31 ডিসেম্বর 2024কে বিদায় জানিয়ে নতুন বছরকে নতুন অপটিমিজম এবং এক্সপেকটেশনের সাথে ওয়েলকাম করে নিয়েছি। কিন্তু আমাদের মধ্যে কজন এই সমস্ত এক্সপেকটেশন সেট করার সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করার কথা ভেবেছি বা নিজেদেরকে ট্রান্সফর্ম করার কথা ভেবেছি? 2024-এ আমি যেমন ছিলাম 2025-এও যদি আমার বিহেভিয়ার লাইফস্টাইল ঠিক সেরকম থাকে তাহলে আমি তো নতুন কিছু এক্সপেক্ট করতে পারি না, তাই না? আমরা যদি নিজেদেরকে না বদলাই তাহলে অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার শুধু ক্যালেন্ডারটাই বদলাবে, না আমাদের জীবনযাত্রায় কোনো বদল আসবে না আমাদের জীবনে। তাই নতুন বছর যাতে আমাদের ভালো কাটে, আমাদের লাইফে সত্যিই কিছু পজিটিভ চেঞ্জেস আসে, সাফল্য আসে এবং আমরা আমাদের লাইফের এক্সপেকটেশনস গোলসগুলোকে অ্যাচিভ করতে পারি, তার জন্য আমি আজকে 5টা ইউনিক রেজলিউশনস নিয়ে চলে এসেছি। আমার লাস্ট ভিডিওতে আমি 8 পয়েন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ফলো করলে আমাদের একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে এবং তারপর আমরা যদি এই 5টা ইউনিক রেজলিউশনস ফলো করি তাহলে ডেফিনেটলি 2025টা আমাদের হবে। সো গাইজ, রোল আপ ইউর স্লিভস এন্ড গেট রেডি টু অ্যাবজর্ব এভরিথিং। আচ্ছা, একটু মনে করে দেখো তো লাস্ট টাইম তুমি কোন স্কিলটা গেইন করেছো বা লাস্ট কবে তুমি নতুন কিছু শিখেছো? আমরা প্রত্যেকেই আমাদের কেরিয়ার নিয়ে চরম ব্যস্ত, প্রত্যেকেই আমরা বেঁচে থাকার রসদ জোগানোর জন্য প্রতি মুহূর্তে ছুটে চলেছি। কিন্তু আমাদের ভুললে চলবে না যে আমরা 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবটিক্স, অগমেন্টেড রিয়েলিটির মতো এক একটা রিসার্চ বা এক একটা কনসেপ্ট সভ্যতার একটা নতুন দিক খুলে দিচ্ছে। তাই সময়ের সাথে সাথে আমাদেরকে যদি গ্রো করতে হয় তাহলে আমাদেরকেও কিন্তু আপডেট করতে হবে নিজেদেরকে। 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ইজ লার্নিং স্কিলস। আজকের দিনে দাঁড়িয়ে যদি স্কিলস না থাকে তাহলে গ্রো করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে, আর যত দিন যাবে তত এই জিনিসটা আরো বেশি ডিফিকাল্ট হবে। তাই ফোকাস অন লার্নিং নিউ স্কিলস। আর এর উপরে দাঁড়িয়েই আজকে আমাদের ভিডিওর প্রথম পয়েন্ট, ইনভেস্ট ইন ইন্টেলেকচুয়াল গ্রোথ। আজকে ইন্টারনেট আমাদের সামনে যে ইনফরমেশন রেভলিউশন এনে দিয়েছে সেটার সুবিধা আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত, তাই না? আমরা যদি একটুখানি রিসার্চ করি তাহলেই দেখতে পাবো কোন স্কিলস গুলো আজকে মার্কেটে সব থেকে বেশি ডিম্যান্ডিং। এবার আমরা নিজেদের ব্যক্তিগত পছন্দের উপরে বেস করে একটা স্কিলকে পিক আপ করতে পারি এবং কাজের শেষে অবসর সময় সেই স্কিলটায় নিজেদের টাইম ইনভেস্ট করতে পারি। শুধুমাত্র যে কেরিয়ার ওরিয়েন্টেড স্কিল শিখতে হবে তার কোনো মানে নেই। আমাদের জীবনযাত্রাকে আরো ভালো করার জন্য বিভিন্ন এনশিয়েন্ট ফিলোসফিজ লাইক স্টয়সিজম, বুদ্ধিজম এগুলো সম্পর্কেও আমরা জানতে পারি, যেগুলো আমাদের কোয়ালিটি অফ লাইফকে ডেফিনেটলি ইমপ্রুভ করবে। ডেইলি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য যদি ওই স্কিলটা আমরা শিখতে পারি বা ওই নতুন জিনিসটা আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের জীবনে কিছু পজিটিভ চেঞ্জেস ডেফিনেটলি আসবে এবং আমাদের জীবনযাত্রারও পরিবর্তন ঘটবে। আমরা যখন নতুন কিছু শিখি সেটা আমাদের কিউরিওসিটিকে আরো বাড়িয়ে দেয়, আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয় এবং সব থেকে বড় কথা এভার চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে আমরাও নিজেদেরকে তাল মিলিয়ে চেঞ্জ করতে পারি বা আমাদের নিজেদের মধ্যে ট্রান্সফরমেশন আনতে পারি। নেক্সট পয়েন্ট, প্র্যাকটিস ডিজিটাল মিনিমালিজম।
রিসার্চ বলছে অন অ্যান অ্যাভারেজ একজন সাধারণ মানুষের স্ক্রিন টাইম ডেইলি 7 আওয়ার্স। অর্থাৎ একজন সাধারণ মানুষ অন অ্যান অ্যাভারেজ ডেইলি 7 ঘন্টা তার মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপের সাথে যুক্ত থাকে, যেটা আমাদের দিনের প্রায় 1/3। হ্যাঁ, যারা কার্যসূত্রে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে যুক্ত থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখে দিনে প্রায় 7 ঘন্টা কাটিয়ে দেয়, তাদের ব্যাপারটা কিন্তু সত্যিই প্যাথেটিক। এই যে অত্যন্ত পরিমাণে ডিজিটাল ডিভাইসেস ইউজ করা, এটাকে বলা হচ্ছে ডিজিটাল ওভারলোড। আর এটার কিন্তু অনেক নেগেটিভ সাইড এফেক্টস রয়েছে। যেমন সোশ্যাল মিডিয়া আমাদের মনের মধ্যে কিন্তু একটা কম্প্যারিজন বা সেন্স অফ ইনসিকিউরিটি ক্রিয়েট করে। কিরকম? কেউ হয়তো একটু সিম্পল লাইফ লিড করে কিন্তু সে ভালো আছে, হঠাৎ করে সে একদিন ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছে যে তার বন্ধু নতুন গাড়ি কিনেছে বা তার বন্ধু কোথাও হয়তো ঘুরতে গেছে, তো সেটা দেখে তার হয়তো মন খারাপ হয়ে গেল। অথচ তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু সে ভালোই ছিল। হ্যাঁ, সে খুব সিম্পল লাইফ লিড করছিল, কিন্তু তাতে কিন্তু তার কোনো আক্ষেপ ছিল না। কিন্তু যখন সে ওই পোস্টটা দেখছে, তখন কিন্তু তার মধ্যে একটা কম্প্যারিজন কাজ করছে যে আমার থেকে ও কত বেটার লাইফ লিড করছে। অথচ প্রবলেমস কিন্তু আমাদের প্রত্যেকের লাইফেই রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় আমাদের জীবনের রঙিন দিকটাই দেখাই, তাই না? তো আলটিমেটলি এই জিনিসগুলো আমাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি করছে, আমাদের মনের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। এছাড়াও আমরা আজকাল খুব কমন একটা ব্যাপার দেখি, একটা বন্ধুদের গ্রুপ বসে রয়েছে কিন্তু তারা নিজেদের মধ্যে কথা না বলে নিজেদের ফোন নিয়ে ব্যস্ত। এর ফলে আস্তে আস্তে কিন্তু সম্পর্কের বাঁধনগুলো আলগা হয়ে যাচ্ছে। শুধুমাত্র যে ফ্রেন্ড সার্কেলেই এই প্রবলেমটা হয় তা নয়, আমরা পারিবারিক ক্ষেত্রেও এই জিনিসটা অনেকবার দেখে থাকি। এর সলিউশন কি? ক্রিয়েট নো টেক জোন। অর্থাৎ এমন কয়েকটা জায়গা ফিক্স করো যেখানে তুমি তোমার টেকনোলজিক্যাল ডিভাইসেস গুলোকে অ্যালাউ করবে না। যেরকম তোমার বেডরুম বা তোমার ডাইনিং টেবিল। মানে তুমি খেতে যাওয়ার সময় ফোনটা ডাইনিং টেবিলে নিয়ে যাবে এবং এক হাত দিয়ে খাবে আর এক হাত দিয়ে ফোন তুমি সোয়াইপ করবে। এই জিনিসটা একদম করো না, একদম নয়। বি ইন্টেনশনাল। ফোনটা আনলক করার আগে জাস্ট নিজেকে একবার প্রশ্ন করো, কেন আনলক করছি? সত্যি কি এখন আনলক করার দরকার আছে? সত্যি কি এখন ফোনটা দেখবার দরকার আছে? বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার দরকার কি সত্যিই আছে এখন? হ্যাভ আ ডিজিটাল ডিটক্স পিরিয়ড। সপ্তাহের একটা দিন ফিক্স করো যে দিনটা তুমি নিজেকে পুরোপুরি ডিজিটাল টেকনোলজি থেকে দূরে সরিয়ে রাখবে। এই কয়েকটা স্টেপস যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার ফোকাস ইমপ্রুভ করবে, তুমি নতুন কোনো স্কিলস শিখতে পারবে এবং তোমার হবিতে বেশি টাইম তুমি ইনভেস্ট করতে পারবে। তার থেকেও বড় কথা, তোমার মেন্টাল হেলথ ইমপ্রুভ করবে এবং তোমার অন্যদের সাথে সম্পর্ক বা রিলেশনশিপগুলো আরো বেশি স্ট্রঙ্গার হবে। নেক্সট পয়েন্ট, কমিট টু মাইন্ড বডি কানেকশন রিচুয়াল। ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেস এই দুটোকে আলাদা করে কখনোই দেখা উচিত না, কারণ এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হেলদি মাইন্ডের জন্য যেমন একটা হেলদি বডি দরকার, সেরকমই বডিকে হেলদি রাখার জন্য একটা হেলদি মাইন্ডও খুব ইম্পর্টেন্ট। আর এই জন্যই ডেইলি কিছুটা সময় আমাদেরকে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, সেরকমই ডেইলি 10 থেকে 15 মিনিট আমাদের মেন্টাল এক্সারসাইজও করতে হবে থ্রু মাইন্ডফুলনেস অর মেডিটেশন। আর খুবই ভালো হয় যদি রাতে শুতে যাওয়ার আগে রিফ্লেকটিভ জার্নালিং করা যায়, যেখানে তুমি সারাদিনে কোন ঘটনাগুলোর জন্য নিজেকে গ্রেটফুল বলে মনে করো সেগুলো লিখতে পারবে। নেক্সট 21 ডেজের জন্য এই রিচুয়ালস গুলো ফলো করে তোমরা কি বেনিফিটস পাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট পয়েন্ট, অ্যাডপ্ট দ্য 1 in 1 out রুল। আচ্ছা, একটু মনে করে দেখো তো যে কোন ড্রেসগুলো তুমি প্রায় 1.5-2 বছর হয়ে গেল পরনি, বা কোন জুতোটা তুমি বহুদিন হয়ে গেল পরছই না। 1 in 1 out রুল বলছে আমরা যখন নতুন কিছু কিনছি বা আমাদের জীবনে নতুন করে কিছুকে অ্যাড করছি, তখন পুরনো যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা অন্য কোথাও সেগুলোকে ট্রান্সফার করতে পারি বা অন্য কাউকে ডোনেট করে আমাদের জীবনকে ক্লাটার ফ্রি করতে পারি। ধরো তোমার কাছে অনেকগুলো জুতো রয়েছে কিন্তু বহুদিন ধরে তুমি পরছো না, তুমি নতুন আবার একটা জুতো কিনেছো, তাহলে এই পুরনো জুতোগুলো কাউকে ডোনেট করে দাও, তাতে তোমার জায়গাটাও একটু ক্লাটার ফ্রি হলো, প্লাস অন্য একজনও বেনিফিট পেলো। ঠিক সেরকমই তুমি যদি নতুন কোনো কমিটমেন্ট নিতে চাও, তাহলে তোমার জীবনে যে আননেসেসারি টাস্কগুলো রয়েছে সেগুলোকে ড্রপ করে দাও। তুমি তোমার লাইফকে যত বেশি ক্লাটার ফ্রি করতে পারবে তত তোমার ক্ল্যারিটি বাড়বে, তোমার ফোকাস ইমপ্রুভ করবে। কারণ আমাদের কাছে যখন অনেক অপশনস থাকে তখন আমাদের মধ্যে ডিসিশন ফ্যাটিক তৈরি হয়, আমরা পছন্দ করে উঠতে পারি না যে কোনটা বেটার, কোনটা আমাদের চুজ করা উচিত, এবং তার ফলে আমাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়। আর এই কারণেই 1 in 1 out রুল ইজ ভেরি ইউজফুল। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, রিক্লেম দ্য আর্ট অফ লেটার রাইটিং। একটু মনে করে দেখো তো, লাস্ট কবে তুমি নিজে হাতে চিঠি লিখেছিলে, বা লাস্ট কবে তুমি কারোর হাতে লেখা চিঠি পড়েছিলে?
হ্যাঁ জানি, আজকের যুগে দাঁড়িয়ে যেখানে একটা ফোন কলে আমরা সমস্ত ইনফরমেশন জাস্ট কয়েক সেকেন্ডে পাচ্ছি, সেখানে হাতে লেখা চিঠির কোনো ভ্যালু নেই। বাট এটার পিছনে একটা রিজন আছে। আমরা যখন নিজে হাতে কোনো চিঠি লিখবো তখন সেটার জন্য বেশ এফার্ট লাগবে, তার ফলে এর সাথে একটা ইমোশন অ্যাটাচড হয়ে যায়, একটা আবেগ জড়িয়ে থাকে এটার সাথে। তুমি ঠিক করো যে মাসে অ্যাটলিস্ট একটা চিঠি তুমি নিজে হাতে লিখবে এবং তোমার কোনো বন্ধু বা কোনো ফ্যামিলি মেম্বার, ছোটবেলার ক্লাসমেট, যার সাথে তোমার কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে বা যার প্রতি তুমি গ্রেটফুল, তাকে তুমি ওই চিঠিটা পোস্ট করবে নিজে হাতে। দেখবে এটা তোমার লাইফে আলাদাই একটা পজিটিভিটি অ্যাড করছে, তোমার লাইফে নতুন কিছু মেমোরিজ ক্রিয়েট হবে এবং ওই মানুষটার সাথে তোমার যে কানেকশন বা রিলেশনশিপ সেটা আরো বেশি স্ট্রঙ্গার হবে। এই চিঠিটা তুমি নিজেকেও লিখতে পারো বা তোমার ফিউচার সেলফকেও লিখতে পারো। সো গাইজ, এই 5টা ইউনিক রেজলিউশনস নেক্সট 21 ডেজ ধরে তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করো, কারণ যে কোনো হ্যাবিট সাইন্টিফিক্যালি ফর্ম হওয়ার জন্য 21 ডেজ সময় লাগে। আর 21 ডেজ ইমপ্লিমেন্ট করার পরে তোমাদের লাইফে কি কি চেঞ্জেস আসে সেটা কমেন্ট বক্সে এসে আমাকে অবশ্যই জানিও।